আজ জীবনটাকে দে ভাসিয়ে দিও না, ভাসিয়ে দিও না, দিও না, বরং হেসেই দাও উড়িয়ে উড়িয়ে। জীবনের যত দুঃখ কষ্ট আছে দাও জ্বালিয়ে পুড়িয়ে, জ্বালিয়ে পুড়িয়ে, জ্বালিয়ে পুড়িয়ে। আর মুখটা গোমরা করে থেকো না, করে থেকো না, করে থেকো না। সারাদিনের ক্লান্তি মনে পুষে রেখো না, পুষে রেখো না। খুশির জোয়ারে ভাসো। আর সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো, আর সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো। আরে হা হা হো হো হি হি হা হা, বেশি বেশি হাসো। আরে হা হা হো হো হি হি হা হা, বেশি বেশি হাসো। আরে হা হা হো হো হি হি হা হা, বেশি বেশি হাসো। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। সারা বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে হাসানোর দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে থেকে বাঘা বাঘা পারফর্মারদের আমরা এই সিজনে নিয়ে এসেছি। কিন্তু তাদের মধ্যে থেকে যে হবে চ্যাম্পিয়ন তার হাতে থাকবে এবারে ট্রফি। কিন্তু পুরস্কার কে তুলে দেবে সেই বিচারকদের ডেকে নেবার পালা। শুরুতে আসছেন চির সবুজ নায়ক, স্বপ্নের নায়ক, সুপার হিরো আমির খান। আরো একজন যিনি আমাদের সঙ্গে আগেও ছিলেন, একজন হেভিওয়েট অভিনেতা, আমাদের প্রিয় মানুষ তুষার খান। প্লিজ ওয়েলকাম। এই পাশে নায়ক আমিন খান, এই পাশে তুষার খান, এবং এই দুই খানকে খান খান করে দিতে মাঝখানে এমন একজন আসবেন, কাকে আনলে আমাদের মনোযোগ একেবারে মাঝখান বরাবর থাকবে। এবং শুধু আমাদের না, আমাদের এই দুইজনও যেন একটু হাসি খুশি থাকে তেমনই একজন আসবে। খুব প্রিয় একজন অভিনেত্রী, প্রিয় একজন মানুষ, সদা লাস্যময়ী। আসছেন শবনম ফারিয়া। প্লিজ ওয়েলকাম। দারুণ লাগছে তিনজনকে একসাথে। বুঝতেই পারছি যে এই তিন যাদের টেবিলে এই তিনজন থাকলে মানে আমরা মানে কতটা আবেগ আপ্লুত, আমরা কতটা খুশি। আমরা সিজন 6 পর্যন্ত সফল হয়েছি, মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। 7 সিজনে কি এক্সপেকটেশন একটু জানতে চাই। থ্যাংক ইউ রনি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক প্রত্যাশার পর আবার শুরু হতে যাচ্ছে মার্সেল হাসো সিজন 7। যেহেতু এটা সিজন 7 লাকি 7, মানুষের প্রত্যাশা এক্সপেকটেশন সব কিছু কিন্তু 7 গুণ বেড়ে গিয়েছে। এবং আমাদের চেষ্টা থাকবে এবং ফুল টিমের চেষ্টা থাকবে গত সিজন থেকে 7 গুণ বেশি আনন্দ দেবার, এবং সেই প্রত্যাশাই রইল সবার প্রতি, এবং আশা করি আমরা দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে সমর্থ হব। ধন্যবাদ। পরে আসবো। এরপর তুষার ভাই, আপনিও যেহেতু আমাদের সঙ্গে জার্নিতে ছিলেন, হ্যাঁ, এবার কি আশা? এবার আশা আমি আমার বন্ধু আমিন খানের সাথে, ও যে বলছিল 7 গুণ, ওর সাথে আমি 2টা শূন্য আরো যোগ করি, 700 গুণ। ওকে, না উনি যেহেতু অনেক গুণ উনার চেয়ে, তো উনার এক্সপেকটেশন তো অনেক গুণ বাড়বেই। এবার মাঝখানে যিনি এসেছেন তিনি এবারই এই সিজনে প্রথম, জানি না যিনি ভুল করে নাকি ইচ্ছায় কিভাবে যিনি আসলেন। ওকে, এরকম একটা অনুষ্ঠানে আপনি এসেছেন, কি আমি তো শুনেছি আপনি নাকি চাইছিলেন আমাকে। আমরা আসলে সবাই চাইছিলাম। না, আমি খুবই খুশি এবং আমি খুব এক্সাইটেড যে আমি এসছি, এবং লাকি 7 যে সিজন সেই সিজনেই এসছি। এবং আগে যেটা হতো এটা আমি টিভির পর্দায় দেখতাম, এবার সামনাসামনি লাইভ দেখব। পার্থক্যটা আসলে ওইটুকুই, কারণ আমি আগে থেকেই দেখতাম। ওকে ওকে, আপনি তো টিভিতে দেখেছেন, তো ওখানে একরকম হয়, কিন্তু সামনাসামনি এখানে বসে থাকা অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে। প্রস্তুত আছেন তো নাকি? আপনাকে সহ্য করা নিয়ে একটু টেনশন আছে, বাকিটা সহ্য করতে পারবো। ওকে, প্লিজ আপনারা আপনাদের আসনে প্লিজ বসে যান। যারা সারা বাংলাদেশ থেকে
এসেছেন হাসো সিজন 7-এ। তাদেরকে যারা গ্রুমিং করছেন, যারা শিক্ষক হিসেবে কাজ করছেন, তাদেরকে এবার ডেকে নেবার পালা। শুরুতেই আসছেন আমরা যাকে একবারে বস মানি আমরা সবাই, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হাসো সিজন 1-এর চ্যাম্পিয়ন সাইফুর রহমান। সাইফুল, প্লিজ ওয়েলকাম। সাইফুল ভাই, আপনার উপর আমার কিন্তু অনেক রাগ ছিল, কারণ হচ্ছে যে সিজন হাসো সিজন 1-এ আমিও পারফর্মার ছিলাম, কিন্তু ভাই হয়েছিল চ্যাম্পিয়ন, আমার খোঁজ নাই। আপনাকে ওস্তাদ কিন্তু আমরা মানি, তো আপনি যে কেমন ওস্তাদ তার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে একটু আমাদের বিচারকদের জন্য। সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি, তো আমার বন্ধু মফিজ তার ছেলে বলছে, আব্বা আমি তো ঘুমানোর সময় মশারি ইউজ করি, তারপরও কেন আমার ডেঙ্গু হইলো? তো বাপ বলছে, বাবারে তোর জন্মের পরও আমার ঠিক এই কথাটাই মাথায় আসছিল। আচ্ছা, এটা ভিন্ন প্যাটার্নে বলি। হ্যাঁ, সেটাই দরকার। তরমুজের ভিতরের রং কি? লাল। বাইরের রং সবুজ। তারপরেও কিন্তু তরমুজ আমাদের জাতীয় ফল না। না, আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। কারণ কাঁঠাল খেতে কি লাগে? তেল লাগে। তেল লাগে, আর এই দেশে তেল ছাড়া কিছুই সম্ভব না। আরো একজনকে ডেকে নেব, যে হাসো সিজন 2-এর চ্যাম্পিয়ন আসছে তারেক মাহমুদ। আজকে জন্ম হলো গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে হাসো সিজন 7-এর, তো আমি একটু নস্টালজিক হয়ে গেছি যে আমারও জন্মের একটা কথা মনে পড়েছে। আমার যখন জন্ম হলো তখন নার্সরা বললো যে আমার বাবাকে যে আসেন আপনার ছেলে হয়েছে দেখে যান। বাবা আসছে, আমাদের দেখছে, তারপর আবার বের হয়ে গেছে, আবার ঢুকছে। নার্সরা বলছে আপনি এরকম করতেছেন কেন? বলছে এটা তো ম্যাটারনিটি ইউনিট না? বলছে হ্যাঁ, কিন্তু সন্তান দেখার পর আমার কি লেগে জানি এটাতে বার্ন ইউনিট মনে হচ্ছে। মানে হচ্ছে গত 6টা সিজনে আমাদের ডিরেক্টর নিয়ে আমাদের পার্টিসিপেন্টরা যা আচ্ছা তাই বলছে, কিন্তু আমি বলবো আমাদের জাহাঙ্গীর ভাই এবং মুস্তফা ভাই সেরা ডিরেক্টর, পৃথিবীর সেরা ডিরেক্টর। কেন সেরা তারা? আমি বলি কেন? তারা এমন ডিরেক্টর, তাদের কাছে যখন আমি ভাত চাই তারা আমাকে কাচ্চি দেয়। বাহ। যখন আমি ভাত চাই তারা আমাকে কাচ্চি দেয়, দুধ চাইলে ক্ষীর দেয়, পেমেন্ট চাইলে গালি দেয়। রনি 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 সত্যি কথা বলি, গত 1.5 বছর মনের ভিতর থেকে হাসিনি, যেটা আজকে শুরু হলো হাসিটা। মনে হয় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ এই এপিসোডগুলো যতদিন চলবে। ওকে, আপনারা চা বা কফি চাইলে যখন পানি আসবে তখন অন্তর থেকে কি আসবে আমি জানি না। সিজন 1-2, এবার হাসো সিজন 3-র যে চ্যাম্পিয়ন তাকে ডেকে নেবার পালা। আসছে হৃদয় আল মিরু। আমার বড় ভাবির সাথে আমার মায়ের তুমুল ঝগড়া, সকালে ঝগড়া, দুপুরে ঝগড়া, 24 ঘন্টা ঝগড়া লেগে থাকে। এই ঝগড়া দেখে দেখে পাড়ার লোক তো খুবই অতিষ্ঠ। তো এক মুরব্বী এসে বলতেছে, যাই তোর কাছে তোর মা বড় তোর বউ বড়? বলছে দুজনেই সমান, 5 ফিট 4 ইঞ্চি। স্যার ভাই, আজকে আবার মনটা একটু খারাপ। গতকালকে একটা বড় ভাইয়ের বিয়ে খাইছিলাম। আচ্ছা, দুপুরে খবর পেলাম ডিভোর্স হয়ে গেছে। কারণটা তেমন কিছু না, ফুলশত রাতে ভাবি শুধু ভাইয়াকে বলছে, ইউ আর দ্য বেস্ট। এবার একজনকে ডেকে নেব, তুষার ভাই। মানে বাবা আমাকে বলতে হবে না, আমি বুঝতে পারছি। আমি বলি, বলেন। সেটা হচ্ছিল আমাদের শাওন মজুমদার, রাইট? শাওন মজুমদার আসবে এবার। হাসো সিজন 1 থেকে আমি আসি। হাসো সিজন 1 আমি পারফর্মার ছিলাম, তখন আমার চুল মাথায় অনেক বেশি ছিল, প্রচুর চুল ছিল। 2 হইলেও চুল আরও কমলো, 3 চুল আরও কমছে, এভাবে কমতে কমতে এখন 7 চলে আসছে। আমি সেদিন জাহাঙ্গীর ভাইকে গিয়ে বললাম, জাহাঙ্গীর ভাই আমার চুল পড়া বন্ধের একটাই ওষুধ আছে, হাসোটা বন্ধ করে দেন। জাহাঙ্গীর বলল, শাওন তোর তো চুল পড়া বন্ধ হবে, এটা বন্ধ করলে আমার চুল পড়া শুরু হয়ে যাবো। তারপর আমি বুঝলাম যে হাসোর সাথে চুলের একটা রিলেশন আছে, মানে কোনো একটা সম্পর্ক, গভীর সম্পর্ক আছে। কিন্তু আমি এখন এটা বুঝতেছি না যে হাসোর মধ্যে এত সম্পর্ক থাকার সাথে চুলের ইশতিয়াক ভাই কেন আসছে। ওকে, ইশতিয়াক ভাইয়ের নাম যখন বলেই ফেললে তো তাকে ডেকে নেবার পালা। আসছে ইশতিয়াক নাসির, প্লিজ ওয়েলকাম। ইশতিয়াক ভাই, মানে যারা স্ট্যান্ড আপ কমেডি করে, জোকস করে, তাদেরকে সারা দেশের খবর রাখতে হয়, সব কিছুর খবর রাখতে হয়।
আপনি কি খোঁজ খবর ঠিক মতো রাখেন কিনা? হ্যাঁ রাখি তো, চেষ্টা করি। আমি একটু একটা জিনিস আগে জানতে চাই, বাজারে শ্যাম্পুর দাম কেমন করে যাচ্ছে এখন? না এ ব্যাপারে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। কিছুদিন আগে একটা শ্যাম্পুর কোম্পানি আমাকে কিন্তু অ্যাড করার জন্য ডাকছিল। আচ্ছা, জাস্ট শ্যাম্পুটা হাতে নিয়ে বলতে হবে এটা মাখতাম না বলে আজকে আমার এই অবস্থা। আচ্ছা, আমাদের যদি কিছু শোনার। না আমি তো আসলে ভদ্র ছেলে, ছোটবেলা থেকে আমি দারুণ ভদ্র ছেলে। বয়স্করা যা উপদেশ দিত আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করতাম। তো আমরা যখন ছোট তা আমাদেরকে শিখাইতো একটা ভদ্রতা, যে কেউ যদি কিছু খেতে দেয় সরাসরি হাত পেতে নিবা না, বলবা যে না 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 লাগবে না, বাসা থেকে খেয়ে আসছি। তো আমি সারা জীবন এই ভদ্রতা মেনটেন করছি, এবং এই ভদ্রতা মেনটেন করতে যে জীবনে কত জায়গায় কত কিছু যে খাওয়া মিস করছি আমি, মানে নারকেলের নাড়ু, মিষ্টি, পায়েস, ইউনিভার্সিটি বান্ধবী, মানে সিনেমা হলে বান্ধবী আমাকে পাশে বসে জিজ্ঞেস করছিল, ইস্তিয়া কিছু খেতে চাও, তোমার কিছু খেতে ইচ্ছা করতেছে? না না লাগবে না, বাসা থেকে খেয়ে আসছি। এই ভদ্রতা আসলে আরেকটু যখন বড় হলাম তখন আমাকে কিছু মুরব্বী বুদ্ধি দিল যে খবরদার সুন্দরী মেয়েদের সাথে মিশবা না, কারণ সুন্দরী মেয়েরা ভালো ছেলেদের মাথা খায়। তা আমি অনেকদিন এই ভদ্রতা মেনটেন করছি। তারপর এক সময় মনে হলো যে না আর কতদিন ভদ্র থাকবো, মেয়েদের সাথে মেশা শুরু করলাম। মিশতে মিশতে আমার এমন অবস্থার অনেক মাথা তো মাথা চুল সুদ্ধা খেয়ে দিছে। ওকে, আরও একজন মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবে, সে আমাদেরই একজন, এই হাসরই একজন, আসছে মোহাম্মদ পরশ। একটু আগে বলে রাখি, যারা মনে করে যে যারা লোক হাসায় তারা মানে বাড়ি থেকে আসলে চায় না, কিন্তু যে তারা এই ধরনের প্রফেশনকে বেছে নিক, কিন্তু আমি বলে রাখছি মোহাম্মদ পরশ একজন কিন্তু সরকারি চাকরিজীবী একজন। এখানে যারা যারা হেলদি, আপনারা যারা যারা হেলদি আছেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বিশেষ করে শাওন ভাইকে বলতে চাই। শাওন ভাই, খাইতে থাকো, যা পাও খাইতে থাকো, যা মন চা খাইতে থাকো, যত পারো খাইতে থাকো, খাওয়ার ব্যাপারে নিষেধ করো না। যদি কোনো দুর্ঘটনা ঘটাও যায় তোমার খাটিয়া তো আর তোমার এটা না লাগবে না। রনি ভাই, ইদানিং আমি মানে ম্যাক্সিমাম মানুষের কথা না হাইসা উড়াই দিই। আমি ইদানিং ম্যাক্সিমাম মানুষের কথা হাইসা উড়াই দিই, কারণ সবাইরে তো আর জুতা দিয়ে পেটানো সম্ভব না। এবং আপনারা যারা বিচারক আছেন আপনাদেরকেও এরকম এইটাই করতে হবে যে হেসে উড়িয়ে দিতে হবে। অনেক কিছু আপনারা শুনবেন, মানে হয় কি অনেক কন্টেন্ট বলার জন্য লোক খুঁজে পায় না, এখান থেকে চরিত্র ধার করে বলে ফেলে, এতে আপনার মান সম্মান থাকুক আর না থাকুক। ওকে, কি মনে হয় এই যে 6 জন মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবে? আমরা সত্যি অনেক প্রাউড ফিল করি যে শুধু মার্সেল হাসোতে না, বাংলাদেশে এরকম 6 জন মেন্টর রয়েছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমরা খুবই গর্বিত। এবং অনেক সেক্টরে অনেক ধরনের গ্রুমার পাওয়া যায়, প্রফেশনালি তারা কাজ করেন, কিন্তু এই সেক্টরে গ্রুমার পাওয়া খুবই দুষ্কর, কারণ এটা অনেক টাফ একটা প্রফেশনের জায়গা আমি মনে করি। এবং সেই জায়গায় এরকম 6 জন রত্ন আমাদের রয়েছে, এবং এই রত্ন এবার কি দিবে আমার মনে হয় তো ওরা যেরকম আগুন ধরিয়ে দিয়েছে আজকের অনুষ্ঠানে, পুরো অনুষ্ঠান ধরে এরকম আগুন ধরিয়ে দেবে। একটু বলে রাখি, যেহেতু এটা হাসো সিজন 7, আমাদের মেন্টরে কিন্তু 7 জন, আরও একজন শাহজাদা শাহেদ, সেও থাকবে, কিন্তু আজকে সে অনুপস্থিত। একটু যদি শবনম ফারিয়া এই 6 জনকে যদি কিছু বলেন। এই 6 জনকে তো আমি আগে টিভিতে দেখতাম, এবার একদম সামনাসামনি কমেডি করতে দেখলাম। এটা তো আসলে একটা অন্য রকমের কি বলবো ফিলিং, কিন্তু আসলে শুধু আমরা না, পুরো দেশের মানুষই না একটু মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরকম একটা রিফ্রেশিং জিনিসের আমাদের খুব দরকার ছিল, যে সবাই আমরা মন খুলে হাসতে পারবো। সো আজকে আমরা এখানে যেভাবে হাসছি, আশা করব আমাদের দর্শকরা যখন দেখবে তারা আরও বেশি মজা পাবে এবং আরও এনজয় করবে। থ্যাংক ইউ। ভাই, আপনার সঙ্গে তো আমরা মাঝে মাঝে দেখা করি, মাঝে মাঝে দেখা হয়, এবং আমরা চায়ের দোকানে আড্ডাতেও অনেক সময় কন্টেন্ট শেয়ার করা হয়। রাইট। না, ওই আমিন যেটা বলছিল যে শুরুটাই অনেক ভালো, মানে আমার কাছে মনে হচ্ছে শুরু তো আমরা উৎসব টুৎসবে গুলো পটকা টটকা এরকম দিয়ে শুরু করা হয়, তো শুরুটা হচ্ছে আসলে বোম দিয়ে, হ্যাঁ, এবং আমার বিশ্বাস এরপরে অ্যাটম বোম হবে আর কি সবগুলা। ওকে, আমি শুধু আমিন ভাইয়ের কথার সূত্র ধরে বলতে চাই যে সত্যি বলতে যে এই রকম মেন্টর, এরকম গ্রুমার আমাদের এরকম একটা প্রোগ্রামে পাওয়া, অন্তত এই পেমেন্টে এটা খুব কঠিন, বাট আমরা পেয়েছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ এই আসন তোমাদের সবার জন্য প্লিজ।
ওকে, আমরা আমাদের মেন্টরদের পেয়ে গেছি, তারা আসনে বসেছে। দারুণ লাগছে মেন্টরদের, এবং বলে রাখি আমাদের মেন্টরদের কস্টিউম স্পন্সর করেছে টাসেলো। টাসেলোর জন্য একটা জোরে হাততালি। সকাল থেকে রাত্রি করি হাসাহাসি, মার্সেল প্রেজেন্ট হাসো তোমায় ভালোবাসি। সকাল থেকে রাত্রি করি হাসাহাসি, মার্সেল প্রেজেন্ট হাসো তোমায় ভালোবাসি। আছে ডিরেক্টর, আছে বিচারক, আছে মেন্টর, আছে রাবার ব্যান্ড, আমাদের সাথে উপস্থাপনায় আবু হেনা রনি, হে আবু হেনা রনি। সকাল থেকে রাত্রি করি হাসাহাসি, মার্সেল প্রেজেন্ট হাসো তোমায় ভালোবাসি। আপনাদেরকে এন্টারটেইন করবার জন্য আমরা যথেষ্ট প্রিপারেশন রেখেছি, সেটা আমরা বলেছিলাম। কিন্তু তার আগে একটু জানতে চাই যে এবার হাসো সিজন 7-এ যে চ্যাম্পিয়ন হবে, যে ফার্স্ট রানার আপ হবে, যে সেকেন্ড রানার আপ হবে, তাদের জন্য কি পুরস্কার থাকছে? আমিন ভাই একটু যদি ঘোষণা করতেন। তুমি একটা কথা বললে যে আমাদের এন্টারটেইন করার জন্য এগুলো ব্যবস্থা, শুধু আমাদের জন্য না, যারা এই অনুষ্ঠান দেখছে সবাইকে এন্টারটেইন করার জন্য আমাদের আজকের এই আয়োজন। শুধু আজকের নয়, সমস্ত আয়োজনই। আর পুরস্কারের কথা যেটা বললে, বাংলাদেশের রিয়েলিটি শোতে সবচেয়ে বিগ পুরস্কার দেওয়া হয় এই মার্সেল হাসো প্রোগ্রাম। তারই ধারাবাহিকতা এবারও যে চ্যাম্পিয়ন হচ্ছেন তিনি পাচ্ছেন 5 লক্ষ টাকা। যিনি প্রথম রানার আপ হচ্ছেন তিনি পাচ্ছেন 3 লক্ষ টাকা, এবং যিনি দ্বিতীয় রানার আপ হচ্ছেন তিনি পাচ্ছেন 2 লক্ষ টাকা। এবং প্রত্যেক এপিসোডে যারা উইনার হচ্ছেন তাদের জন্য তো আকর্ষণীয় পুরস্কার থাকছে। এছাড়াও মার্সেলের তরফ থেকে তো অসংখ্য গিফট, ফ্রিজ, টিভি, এসি এগুলো তো থাকবেই। মানে তার মানে হচ্ছে যে বাদ পড়বে তাকেও পুরস্কার দেওয়া হবে। এই জন্যই তো বলেছেন কেউ ফেরে না খালি হাতে মার্সেল হাসোর দরবারে। আয়োজনে চলে যাব গ্র্যান্ড ওপেনিং। যেহেতু আজকে আমরা পারফর্মারদের ডাকে নিয়ে আমরা ডেকেছি হাসো সিজন 1 থেকে যে 6 পর্যন্ত যে জার্নি হয়েছে, প্রত্যেক সিজন থেকে আমরা একজনকে ডাকবো, এবং শুরুতেই হাসো সিজন 1 থেকে আসবে তামজিদ রনি। হতদরিদ্র এক ব্যক্তি হঠাৎ 1 কোটি টাকা লটারি জিতলো। আশেপাশে সবাই তো খুশি, দু একজন গিয়ে জিজ্ঞেস করতেছে ভাই কেমনে কি? তো ওই লোকের কথা হচ্ছে, আমি কিছুদিন আগে স্বপ্নে দেখলাম আমার জানালার সামনে 4টা কবুতর। সেদিন ছিল 9 তারিখ, আমি 4কে 9 দিয়ে গুণ দিলাম, 4 নং 34। ওর পরের দিনে গিয়ে আমি 34 নম্বর লটারিটা কিনলাম। তখন ওই লোক বললো 4 নং তো 34 না, 4 নং 36। তাই ভাগ্যিস লেখাপড়া করি নেই। একজন রবীন্দ্র ভক্ত তার সন্তানকে বকছে, তোরা তো ঠিক মতো লেখাপড়া করিস না। আর ওইদিকে রবীন্দ্রনাথের কত গুণ ছিল, তিনি একজন কবি, সাহিত্যিক, লেখক, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, আবার স্কুল ফুটবল টিমের ক্যাপ্টেনও ছিল। এটা শুনে ছেলে বলল, কো কি বাবা, এই বুড়া মানুষটা ফুটবল খেলতো? লাস্ট কোরবানি ঈদে আমার বাড়ির সামনে রাস্তায় 4টা গাই গরু ছিল। গাই গরু চিনেন তো? হ্যাঁ, গাভী গাভী। আমরা তো ওই নিচু হয়ে দেখার অভ্যাস নেই, গাই গরু না ষাঁড় গরু, হোয়াট এভার একটা হলেই হয়। কিন্তু সমস্যা হচ্ছে পাশ দিয়ে একটা ষাঁড় গরু যাচ্ছিল। তো যখনই কাছাকাছি আসলো তখনই একটা আজব ঘটনা ঘটলো। ঘটনাটা কি শুনবেন? গাই গরুর সামনে দিয়ে যাওয়ার সময় ষাঁড়টা হঠাৎ বলে উঠলো, হাই গাইজ। আমার এক বন্ধুর কাছ থেকে আমি 10,000 টাকা লোন করেছিলাম, লাস্ট ডে এটা ফেরত দেওয়ার কথা ছিল, বাট টাকাটা আমি ঠিক মতো কালেক্ট করতে পারি নাই, সময় মতো দিতে পারবো না। কিন্তু কমিটমেন্টটা যাতে নষ্ট না হয় ভাবলাম যে দায় তার সামনাসামনি গিয়ে যা মুখে আসে তখন বলবো, লুকা থেকে লাভ নেই। তো আমি তার বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলাম, তখনই আমার মাথায় একটা আইডিয়া আসলো। তো সে দরজা খোলার পরে আমি সাথে সাথে মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে বললাম, দোস্ত একটা সুখবর আছে, তুই যে 10,000 টাকা দিছিলি এটা বাচ্চা দিছে, 10,000 টাকার মালিক তো তুই, এই বাচ্চার মালিকও তুই, রাখ।
এটা শুনে তো ওই লোকটা খুব খুশি, যাক বন্ধুটা অনেস্ট, 10,000 টাকার বাচ্চা আমার হাতে দিল। তো জিজ্ঞেস করলো, দোস্ত ওই টাকাটা তো আজকে দেওয়ার কথা ছিল। দোস্ত একটা স্যাড নিউজ আছে, ডেলিভারির সময় মা মারা গেছে। হাজব্যান্ড মৃত্যুসজ্জায়, মাথার কাছে তার স্ত্রী বসা। হাজব্যান্ড স্ত্রীকে বলছে, আমি মারা যাওয়ার পর তুমি অবশ্যই একটা বিয়ে করবে। এটা শুনে স্ত্রী বললে, চুপ করো তো। তখন স্বামী বলল, দেখো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি যে কাজটা করবা তোমার নতুন হাজব্যান্ডকে আমার যত জামা আছে সেগুলো দিবা। আবার কি আজব আজব কথা বলতেছো তুমি? নতুন জামাইকে কেউ পুরনো জামা দেয়? শুটিং শুরু হওয়ার আগে তুষার ভাইকে আমি বাইরে বলছিলাম যে, তুষার ভাই আপনাকে অনেক পুরনো একটা প্রশ্ন জিজ্ঞেস করি। তো উনি অনুমতি দিলেন, করো। তো বললাম, বলেন, ডিম আগে না মুরগি আগে? উনি বলে, তুমি যেটা আগে দিবা ওইটাই আগে খাবো। এক লোক আত্মহত্যার চেষ্টা করলো, ব্যর্থ, মরে নেই, হাসপাতালে ভর্তি। পুলিশ হ্যান্ডকাফ লাগায় রাখছে খাটে, কারণ আত্মহত্যা করা পাপ। আত্মহত্যা ব্যর্থ হওয়াতেও কিন্তু যন্ত্রণা আছে। সাংবাদিকরা গিয়ে তাকে জিজ্ঞেস করলো যে, ভাই আপনি যে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন কোন পদ্ধতিতে আত্মহত্যা করছিলেন? তো ওই লোকটা বললো, ভাই আমি 2 কেজি ছানা খাইছি। ছানা? ছানা খেলে কি কেউ মারা যায় নাকি? না, আমার তো ডায়াবেটিস। তখন সাংবাদিক বলল যে, রসালো মিষ্টি তো আরও আছে, এই রসগোল্লা, রসমালাই, চমচম, তো ওইগুলা না খেয়ে আপনি ছানা খেলেন কেন? ছানাটা মজা লাগে। এতক্ষণ তো জোকস বললাম, অনেকদিন পর আসলাম, একটু নর্মাল কথাবার্তা বলি আপনাদের সাথে। আপনারা যারা আমাকে এতক্ষণ খেয়াল করলেন, অবশ্যই এটা লক্ষ্য করেছেন, আমি কিন্তু জোকস বলি একটা ভয়েসে আর কথা বলি কিন্তু আরেকটা ভয়েসে। হ্যাঁ, এই যোগ্যতাটা অর্জন করতে আমার 10 বছর সময় লেগেছে। আমি গেলাম গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে এটা নিয়ে লেখানোর জন্য। তাদেরকে বললাম, এই 10 বছরে আমার এই গুণ। তো তারা আমাকে বললো, আরে গাধা, তোমার দেশেই এক গানের পাখি 5 বছরে এই কোর্স কমপ্লিট করে রাখছে। আপনার চুলের হেয়ার স্টাইলটা খুব ভালো, এটা নিজেই কাটেন কিনা আমি জানি না। ওকে, হাই গাইস, আপনি বলেন কেমন লাগে? আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লাগলো যে খুব ফ্রেশ কিছু কথা ছিল যেগুলো আসলে রিলেট করতে পারি আমরা, একটু আর কি মাথা কাটাতে হয়, বাট খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমাদের কথাবার্তা দেখবেন যে খুবই ফ্রেশ, যেমনটা ফ্রেশ থাকে মার্সেল ফ্রিজের খাবার। আমাদের স্পন্সর করেছে মার্সেল। মার্সেল যে দীর্ঘদিন আমাদেরকে এত পুরস্কার দিয়ে যাচ্ছে, এই গোটা প্রোগ্রামের খরচ তারা বিয়ার করছে। মার্সেলের জন্য একটা জোরে করতালি হোক। আমিন ভাই, আপনি বলেন। আমি বলি যে বাংলাদেশের যতগুলো রিয়েলিটি শো তার মধ্যে বেস্ট হচ্ছে এইটা। এবং আমি যারা শো দেখছেন, অনেকে অনেক জায়গায় জব করেন, বিভিন্ন কর্পোরেটে, বিভিন্ন সেকশনে, সবাইকে অনুরোধ করব, যদি কাজ করতে করতে বোর হয়ে যান, প্লিজ এদের শরণাপন্ন হন। জীবন অনেক সুন্দর হবে, অনেক কালারফুল হবে, এবং দেখবেন কাজ করার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে। এই যে মোটিভেশনাল স্পিচ দেয় যারা, এরা আরও মাথা নষ্ট করে দেয়, বরঞ্চ এনাদেরকে নিয়ে যান, আরও ফ্রেশ হয়ে যাবেন, অনেক সুন্দর লাগবে, অনেক মজা লাগবে। তুষার ভাই, অসাধারণ, তো সবসময় ভালো করে, এবং ওর যেটা হচ্ছিল সবাই চুপচাপ, তারপর একটা বিশাল হাসির রোগ। আমার একটা কন্টেন্ট তার খুবই ভালো লাগার, সেটা হচ্ছে যে ভাই ওই যে ঠাটারিবাজার এয়ারলাইন্সটা আপনি বলবেন। একটা বিমান প্রায় ক্র্যাশ করবে এইরকম অবস্থা, আউট অফ কন্ট্রোল। তো পাইলট ঘোষণা দিল, আমরা আমাদের বিমানটা কোনোভাবেই আর কন্ট্রোলে রাখতে পারছি না, আমরা একটা নদীর উপর দিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা যারা সাঁতার জানেন দ্রুত পানিতে লাফ দেন, আর যারা সাঁতার জানেন না, ঠাটারিবাজার এয়ারলাইন্সের পক্ষ থেকে আপনাদের অনেক অভিনন্দন আমাদের ফ্লাইটে অংশগ্রহণ করার জন্য। দোয়া করি আল্লাহ আপনাদের বেহেশত নসিব করুক। ওকে,
যে মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমরা কাজ করি, আরও একজন মানুষের মুখে হাসি ফোটাবার জন্য কাজ করে, সারা বাংলাদেশের মানুষ তাকে খুব ভালো করে চেনে। এবারে যিনি আসবেন তিনি আমাদেরই একজন, আমাদের দলের একজন, আসছেন কমরউদ্দিন আরমান। আসসালামু আলাইকুম। সবাই ভালো? ভালো ভালো। রাস্তা দিয়ে হাঁটার সময় যেখানে যায় লোকজন আমার দেখলে খালি বলে, আরমান ভাই আপনি তো সেই আরমান ভাই, কমেডি করতেন না? সবাই একটাই বলি যে ভাই আগে করতাম, এখন ভালো হয়ে গেছি। তো সেদিন আমার বউ আমার বাচ্চাকে পড়াচ্ছে, ওয়ান ডে ইউর ফাদার্স ক্যারেক্টার উইল বি গুড, এটা কোন টেন্স হবে? বাচ্চা বলছে আম্মা এটা ফিউচার ইম্পসিবল টেন্স। তো আজকে আমি আমার কিছু ব্যক্তিগত এবং পারিবারিক কিছু ঘটনা শেয়ার করব। ছোটবেলা থেকেই আমি এত দেখতে কদাকার ছিলাম, এত রং কালো ছিল যে আমার বাড়ির লোকজনই আমার ঠিক মতো আদর। এই বাড়ির লোকজনের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে না পেরে একদিন মাকে বলে ফেলছে, আম্মা তুমি কি আমার দত্তক নিছিলা? আম্মা বলতেছে না রে বাবা, দত্তকই যদি নিতাম তাহলে তো একটু সুন্দর থেকে নিতাম। তো কতটা কালো ছিলাম সেটা বোঝানোর জন্য বলছি যে আমি যখন নিজের চেহারা দেখার জন্য আয়নায় যেতাম, আয়নাতে বাই ডিফল্ট একটা লেখা উঠতো এরর 404 ইমেজ নট ফাউন্ড। তো আমি দেখতে খারাপ ছিলাম, সেটার প্রভাব পড়ছে আবার আমার মাথার উপর। হ্যাঁ, তো সেদিন আমার গার্লফ্রেন্ড আমারে ফোন করে বলতেছে, জান বাসা পুরা ফাঁকা, বাসায় কেউ নাই। তো আমি বললাম ঠিক আছে, বাসা যেহেতু ফাঁকা ভাড়া দিয়ে দাও। তো আমার আব্বা আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে গেছে। তো মেয়ে দেখতে গেছে, ভরা মজলিসে সবার সামনে মেয়ে বলে ফেলছে আমার ছেলে পছন্দ না। এখন মেয়ে বলছে কোনো সমস্যা নাই, কিন্তু আমার নিজের বাপ বলতেছে, কয় মারে ছেলে তো আমাদেরও পছন্দ না, নিজের ছেলে বলে ফেলতে পারতেছে। এটা দেখে মেয়েটার করোনা হয়েছে, কোনো রকমে আমার বিয়ে করছে। তো বিয়ে করার পরে দীর্ঘদিন সংসার করার পরে আমি একটা জিনিসই বুঝতে পারছি, বউ হচ্ছে অনেকটা সংবিধানের মতো। আচ্ছা, কোন অনুচ্ছেদে কি আছে কিছুই জানি না, খালি লঙ্ঘন করলেই বুঝি অপরাধ করছে। আমরা একটু সংবিধান পরিবর্তনের পক্ষে আমরা। ঠিক আছে, বউকে ভালোবাসি সেটা বোঝানোর জন্য মাঝে মধ্যে আমাদের গিফট দিতে হয়। তো সেদিন আমার বিবাহবার্ষিকী ছিল, আমি একটা তারে সিএনজি গিফট করছি। সিএনজির পিছনে আবার নাম লিখে দিছি আমার বউ আফরোজা। এটা দেখার পরে আমার বউ বাপের বাড়ি চলে গেছে, কারণ যে জায়গায় লেখা ছিল আমার বউ আফরোজা তার ঠিক নিচে লেখা ছিল ভাড়ায় চালিত। এই যে বাপের বাড়ি গেছে আর আসে না, অথচ আমার আম্মা ছোটবেলা থেকে বলতো আমার সন্তান যেন তাকে দুধে ভাতে। আমিন ভাই, আমি এখন শুধু ভাত খাই। গ্রেট গ্রেট গ্রেট। মেয়েদের একটা কমন সমস্যা, সব সময় বলে যে তুমি না আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি না আমাকে আগের মতো ভালোবাসো না। এই ভালোবাসো না বলতে বলতে বাংলাদেশের জনসংখ্যা এখন 40 কোটি। এই যে বাংলাদেশে এত জনসংখ্যা বাড়ছে, তার 50%-এর বেশি জনসংখ্যা বাড়ছে খালি একটা কথার উপর বেস করে। কথাটা কি জানেন? কি কি সেটা ভাই? বিশ্বাস করো কিচ্ছু হবে না। আসলে পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। পুরুষ মানুষরা সব সময় ছাত্র, মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলা মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বুঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। এবার সর্বশেষ একটা কথা আমি বলে যেতে চাই, পুরুষরা কেমন জীবন কাটাতে চায়? কেমন কেমন কেমন? পুরুষ মানুষরা বুফে জীবন কাটাতে চায়, বুফে জীবন কাটাতে চায়, কিন্তু একটা সেট মেনুতেই আটকে যায়। থ্যাংক ইউ। কমরউদ্দিন আরমান ভাই বহুদিন পর আমাদের মাঝে এবং একবারে এসে জমিয়ে দিয়েছে।
ভাই যে সিএনজির কথা বললেন, তো সিএনজিতে আমি বান্ধবী নিয়ে উঠেছিলাম, খালি সিএনজি থামায়। তো আমি ড্রাইভারে বললাম যে কী ব্যাপার, তুমি এত থামাও কেন? উনি বললো এই যে আপা যে বললো থামো। আমি বললাম তোমারে বলে নাই, তুমি চালাও। ওকে, আমিন ভাই একটু যদি বলেন যে। বেসিক্যালি আমি প্রচণ্ড রকম ওর ফ্যান। ওর যত ইউটিউবে ভিডিও ক্লিপস আছে আমি প্রত্যেকটা অসংখ্যবার দেখেছি। কারণ এই মানুষকে হাসানো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট আমি মনে করি। এটা সবার মধ্যে হয় না, এটা শিখেও করা যায় না। এটা গড গিফটেড একটা জিনিস যেটা তার মধ্যে আছে। আমি অনেক ট্রাই করেছি, বাট ফেইলিওর। স্যালুট টু ইউ, অসাধারণ হয়েছে। নিজেকে নিয়ে মজা করতে পারা, নিজেকে নিয়ে যোগ করতে পারা কিন্তু সবচেয়ে কঠিন জিনিস এবং সবচেয়ে মজার জিনিস। যে সেটা করতে পারে সে অ্যাকচুয়ালি ট্রু কমেডিয়ান, এবং ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমার খুবই ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে আমি যদি এই শোতে না আসতাম আমি অনেক কিছু মিস করতাম। সো ইট ওয়াজ সো গুড। ভাই ওর প্রচুর ক্লিপ দেখি, অনেক রিপিট করি। এই দেখলাম হয়তো 2 দিন পরে আবার ওটাই দেখছি, কিন্তু কখনো মনে হয় না যে এটা আমি আর আগে একবার দেখেছি। প্রতিবারই নতুন লাগে। এবং আরমান তো আরমানি, কিন্তু একটা অনুরোধ আছে, ওর 2 লাইন গান শুনতে। হ্যাঁ, ওকে, গান শোনার আগে একটু বলে রাখি, এই যে আমরা যারা মানুষকে হাসি খুশি রাখবার জন্য কাজ করি, তার থেকেও আরও অনেক ধাপ এগিয়ে আরমান ভাই। কারণ আমরা জানি যে আরমান ভাই এই যে ঠোঁট কাটা তালু কাটা যে রোগী, যে সকল বাচ্চা আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, আমি অনেক সময় অনেক বিপদে বা আমার আত্মীয় স্বজনদের অনেক এরকম হয়েছে, আরমান ভাইকে ফোন করেছি, ভাই এটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। আরমান ভাই ফোন করে কোন ডাক্তার কিভাবে কাজ করবে, আরমান ভাই আমাদের হেল্প করেছে। একটা জোরে হাততালি। যেহেতু বউকে নিয়ে অনেক যোগ বলেছি, সত্যি কথা হচ্ছে আমরা প্রোগ্রাম করতে গিয়ে দেশে বিদেশে সবসময় বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি। আমাদের সবার প্রিয় শিল্পী বারি সিদ্দিকী ওনার ওয়াইফকে ডেডিকেট করে একটা গান গেয়েছিলেন। আমার মনে হয় আমার ওয়াইফকেও আমার সেই গানটা ডেডিকেট করে গাওয়া উচিত। হ্যাঁ, সংসার তো বাঁচানো উচিত। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমি তো ভুলে থাকি আমার রঙ্গে, তবু কেন থাকো তুমি এই মানুষের সঙ্গে, অনাদরে থেকেও তুমি, অনাদরে থেকেও তুমি কেন চাও যে আপন করে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। অসাধারণ। মানে আমরা শুধু তো হাসির প্রোগ্রাম করি, হাসির কথা বলি, কিন্তু তার মধ্যে মানে যেন এক পশলা বৃষ্টি খেলে গেল। আরমান ভাই অনেক ধন্যবাদ। প্লিজ বসেন আপনি। মরুভূমির মধ্যে যেন এক পশলা বৃষ্টি, মানে যেমন আরমান ভাইয়ের গান, ঠিক তেমনি মানে বয়েজ হোস্টেলে একজন মানে নারী ঘুরতে এসছে এরকম একটা অবস্থা। আরও একজন আসবে আমাদের পরিবারেরই একজন, সে স্পেশাল আমাদের কাছে অবশ্যই। তার দুর্দান্ত কিছু কন্টেন্ট আমরা এর আগে আমরা শুনেছি, আজকেও তাকে আমরা পেয়েছি। আসছে সাদিয়া আক্তার রিয়া। আসসালামু আলাইকুম। আজকে সেটে আসার পরে মেকআপ রুমে ঢুকে আমি দেখি
আমিন ভাই রনি ভাইকে বলতেছে, রনি তুমি কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছ। রনি ভাই উত্তরে বলল, যখন ভালো ছিলাম তখন কি নোবেল দিছিলেন? ভালো হয়ে লাভটা কি হয়েছে? কিছু হয়। তুষার ভাই, প্রেমিকার বিয়ে হতে না হতেই প্রেমিক চাকরি পেয়ে যায় কিভাবে? জীবন থেকে শনির দশা কেটে গেলে ভালো কিছু তো হবেই। তো এক দরিদ্র রোগী গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তার বলল, যদি আমার ওষুধে সেরে যাও তবে কি দেবে আমাকে? গরিব মানুষ স্যার, এইটা বললে তো হবে না, কবর খুঁড়ে খাই স্যার, যদি সাইরা যায় আপনার কবরটা একদম ফ্রি। সেদিন গাড়ি চালাতে যেয়ে ট্রাফিক আইন ভাঙার পর ট্রাফিক বলল, গাড়ি যে চালাইতে পারেন না তা তো আপনাকে দেখেই বোঝা যায়, তা লাইসেন্সটা কি কিনে নিয়েছেন? উপস ভাইয়া, কিনবো কেন, আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। শবনম ফারিয়া আপুর মতো সুন্দরী মেয়েদের বখাটেদের হাত থেকে বাঁচার একটা টিপস। সেদিন শুটিং শেষ করে গভীর রাত্রে এক নির্জন রাস্তা দিয়ে আমি সাদা জামা পরে হেঁটে যাচ্ছিলাম। কোত্থেকে তিনজন বখাটে, কি সুন্দরী, এত রাত্রে নির্জন রাস্তা দিয়ে একা হেঁটে যেতে তোমার ভয় লাগে না? এইটা শুনে আমি এমন এক উত্তর দিলাম, 10 সেকেন্ডের মধ্যে বখাটে উধাও। কি বলছি জানেন? কি কি কি? যখন জীবিত ছিলাম তখন ভয় লাগতো। আমি আমি একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে যে সবসময় তো বলতে পারবেন না যে রাতের অন্ধকারে আপনি বলতে পারবেন যে যখন জীবিত ছিলাম তখন ভয় করতো, এখন ভয় করে না। দিনের বেলায় তখন তো আপনি এইটা বললে কাজ হবে না, তখন আপনি কি করবেন যেন ছেলেরা আপনাকে ডিস্টার্ব না করে? কিছু না, তারপরে দেখবেন কোনো ছেলে আপনাকে ডিস্টার্ব করবে। একটা গাছে 10টা পাখি ছিল, পাখি মারার জন্য গুলি করা হইলো, সব পাখি উড়ে গেল, কিন্তু একটা পাখি উড়লো না। কেন 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 কেন? কেন? ওটা আমার মতো ন্যাকা পাখি ছিল, আমি উড়বো না। ধন্যবাদ। ওকে, সাদিয়া আক্তার রিয়া, প্রত্যেকবার যখন ওকে ডাকতাম আর বলতাম যে এবার আসছে সাদিয়া আক্তার রিয়া, যার হয়নি এখনো বিয়া। কিন্তু একটু খবরটা বলে রাখি যে সাদিয়া আক্তার রিয়া তার হয়ে গেছে বিয়া। পাত্র আমাদের, আচ্ছা কিছুক্ষণ পর দেখাবো পাত্রকে। তার আগে বলি যে মেয়েরা স্ট্যান্ড আপ কমেডিতে এসছে, অসম্ভব একজন পারফর্মার। একটু যদি বল। এটা কিন্তু বলে যে মেয়েদের সেন্স অফ হিউমার বেশি ভালো থাকে না, মেয়েরা কমেডি করতে পারে না, বাট ও যে এক্সপ্রেশন দিয়ে কমেডিগুলো করলো, আমি বলছি না ছেলেরাও খুব ভালো করেছে, কিন্তু ওর যে এত সুন্দর এক্সপ্রেশন ছিল, এটার জন্য কিন্তু একটা আলাদা হাততালি ও ডিজার্ভ করে। ওকে, অনেকদিন পর আমিন ভাই। না, ও যে আগে ন্যাকা ছিল এখনো সেই ন্যাকাই আছে, বিয়ের পর চেঞ্জ হয়নি। তবে ও সত্য একটা জিনিস বলেছে, খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মানে বিয়ে করার পর ওর জামাইয়ের যে শনির দশা কেটেছে ওর নিজেরটাই নিজে বলে দিয়েছে। ওর মার্সেলেই জব করে এবং খুব ভালো একটা জায়গায় জব করছে। এটা আমরা সবসময় করে থাকি, যারা স্কোপ থাকে, যারা এখানে পার্টিসিপেন্ট আছে, চেষ্টা করি যে তাদের জন্য একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হয় মার্সেলে। তুষার ভাই, অনেকদিন পর রিয়া। ওটা দেখছিলাম, অনেক নার্ভাস ছিল 6-এ, কি সুন্দর সাবলীল, এখন তো বাদ পড়ার ভয় নাই। এখন এক্স্যাক্টলি। অমুক মিয়ার চাকরিটা হয়েছে পার্টিসিপেন্ট হিসেবে, জাজ হিসাবে একজনেরই চাকরি আছে ওই কোম্পানিতে, আর কোনো জাজের কোনো খবর নাই, চাকরি হোক বা এটা আমি দিয়ে রাখলাম, আমার বন্ধুকে আমি বলে রাখলাম। ওকে, আমরা শুধু এই অনুষ্ঠানে আমরা শুধু মানে হাসি ঠাট্টা করি না, আমাদের সুখ দুঃখ অনেক সময় অনেক কিছুই আমরা শেয়ার করি। তো আমিন ভাই, আপনি একটু বন্ধুর কথা মাথায় রাখবেন। ওকে, মাথায় থাকবে। ওকে, সাদিয়া আক্তার রিয়া, অনেক ধন্যবাদ। প্লিজ, আজকে আমাদের আরেক বন্ধুকে ডেকে নেবার পালা। আসবে হাসো সিজন 4 থেকে আবিদুল ইসলাম রিমন। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, কি খবর? ওই তো রে, ওই তো
সেদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এক সুন্দরী মেয়ের সাথে দেখা। মেয়েটাকে দেখার পর আমার জানো কিতে খরা শুরু করছে। আমি মেয়েটাকে যে বললাম আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার কথা শুনে মেয়েটা বলল আমি কিন্তু অন্য মেয়েদের মতো না, একেবারেই আলাদা। বললাম জানি তো, তোমার হালকা গুফ আছে। কথাবার্তা চলতেছে, বাংলাদেশ চট করে যে কোনো সময় শীত ঢুকে যেতে পারে। হ্যাঁ, আমাদের সিলেট কিন্তু অলরেডি শীত চলে আসছে। এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশ এখনো শীত আসে নাই, সিলেট কিভাবে শীত এলো? আসলে হয়েছে কি, লন্ডনের সাথে সিলেটের একটা কথা সেইটা না, কথা হচ্ছে শীতকালে গোসল করতে আমার খুবই ভয় লাগে। আমি যখনই শীতকালে গোসল করতে যাই তখনই আমার শরীর আমাকে বলে আজ না শোনো আরেকদিন। সিলেটি মেয়ের আসলে অনেক সুন্দরী হয়। তো এক সিলেটি সুন্দরীকে আমার খুবই ভালো লাগছে। চিন্তা করলাম ওর সাথে প্রেম করবো না, ডিরেক্ট বিয়ে। ওর বাপকে যে বললাম চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে চৌধুরী সাহেব বলল তোর মতো রাস্তার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। বললাম চৌধুরী সাহেব আমি রাস্তার ছেলে নই, মার্কেটিং অফিসার, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য রাস্তায় হাঁটি। ওকে, কোম্পানির প্রচারের স্বার্থে একটু বলে রাখি যে আমাদের স্পন্সর করেছে মার্সেল। মার্সেলের জন্য একটা জোরে হাত। আমার পরিচিত একটা ছেলে খুবই ভালো মানুষ, কিন্তু সমস্যা হইতেছে একটু পকেট চুরি করে আর কি। তো সেদিন ওরা বললাম কি রে তোর ভয় করে না, তুই পকেট মারিস? বলে আগে করতে, এখন নার্ভাসনেস কেটে গেছে। আমাদের সাইফুল ভাই আমাদের সবার মুরব্বী। তো মুরব্বী সাইফুল ভাই বয়স অনেক হয়েছে, এখনো বিয়ে করে নাই। অবশ্য ওনার একটা সমস্যা আছে, রাত 12টার পর উনি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ফেসবুকে ঢুকে সুন্দরী মেয়েদের হট মেসেজ পাঠায়। ফেসবুকে মেয়েদের মেসেজ পাঠাইতে পাঠাইতে অভ্যাস এত খারাপ করছে, সেদিন রাতে আমাকে মেসেজ দিয়ে বলে রিমন তোর একটা ছবি পাঠা, দেখে ডিলিট করে দেবো। আমিন ভাই, সেদিন আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে বলতেছে রিমন তুমি তোমার এমন কিছু দেখাও যেটা দেখে আমি অজ্ঞান হয়ে যাব। সঙ্গে সঙ্গে পায়ের মোজা খুলে ওর সামনে ধরলাম, ব্যাস। সিলেটের 7 রঙের চা অনেক বিখ্যাত। হ্যাঁ, তো এই সিলেটের 7 রঙের চা স্পেশালি কোন টাইপের মেয়েরা বেশি পছন্দ করে? কোন টাইপের মেয়েরা আমি তো জানি না। ওই টাইপের মেয়েরা যারা দোকানে যে বলে মামা সেম ডিজাইনের অন্য কালার আছে। তো আমাদের রনি ভাই সব সময় দৌড়ের উপর থাকে। বাসায় বউ দৌড়ানি দে, অফিসে বস দৌড়ানি দে, শুটিং সেটে ডিরেক্টর দৌড়ানি দে। তো রনি ভাই সিলেটে যে একবার হেভি দৌড়ানি খাইছিল, কেন জানেন? কারণ বাস থেকে নামার পর তিনি এক সিলেটের জিগাইছিল মামা সিলেটে গরম পুরি কই পাওয়া যায়। গতকাল রাতে আমার ছোট ভাই মোবাইলের মেমোরি কার্ডটা খেয়ে ফেলছে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি সে মেমোরি কার্ডের অডিও ফাইলের গানগুলা গাইতেছে। এখন ভয়ে আছি যদি ভিডিও ফাইলে চলে যায়। আমির ভাই শুরুতে বিয়ে করছো? কইরো না, এমনি ভালো আছো, ভালো থাকো। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। আচ্ছা ওই যে কি যেন একটা লাইন বললেন, কি গোসল করো না নাকি আরেকদিন, আজ না শোনা আরেকদিন না? আজ না শোনা আরেকদিন। হ্যাঁ মানে শব্দ চেনা চেনা লাগলো। রিমনের বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর, ও নিজে এত এনজয় করে বলার সময়, যে দেখে তারও খুব মজা লাগে না? মানে যে বলছে সে যখন এনজয় করে এনজয়মেন্ট আরো ডিফারেন্ট হয়ে যায়। খুব ভালো ছিল, খুবই সুন্দর ছিল। ভালো আছুনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ওয় 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 অনেক ভালো পাইছি তোমার ডা। অনেক ধন্যবাদ। ওকে, হাসো সিজন 5 থেকে একজনকে ডেকে নেবার পালা। দুর্দান্ত পারফর্মার, আমরা মনে করতে পারি তার জঙ্গলি একটা পারফরমেন্স ছিল দুর্দান্ত। আর সে মিজানুর রহমান রিজু। আসসালামু আলাইকুম দাদা, একটা 5 লাইন দরকার নাই, দরকার নাই, বাজাও পাগলা। রনি ভাই, হ্যাঁ আপনি কি চান যে এই হাসো অনুষ্ঠানটা বাংলাদেশের টিআরপিতে 1 নম্বর অবস্থানে অবস্থান করুক? অবশ্যই অবশ্যই, ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা আপনি কি চান যে হাসো বাংলাদেশের নাম্বার 1 অনুষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করুক? ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা আপনি কি চান এই হাসো সারা বিশ্বের বুকে 1 নম্বর অনুষ্ঠানে রূপান্তরিত হোক? ইয়েস ইয়েস অফ কোর্স। ভাইরে, যতই নিজেদের অনুষ্ঠান হোক মাঝে মাঝে একটু নো বলাও শিখেন। একটা না ইয়েস ইয়েস বললে শুনতেও ভাল লাগে না। ও ইয়েস। তা আমাদের পার্শ্ববর্তী একটা দেশে একটা কমেডি রিয়েলিটি শো থেকে সেখানে পার্টিসিপেন্ট ছিলেন আমাদের কমরুদ্দিন আরমান ভাই। তো
তো সেইখান থেকে আসার পর উনি মিউজিকে মনোনিবেশ করলেন। ফলাফল কি হলো? কি দারুণ দারুণ কিছু গান সৃষ্টি হলো। হ্যাঁ, সেই একই অনুষ্ঠান থেকে সেখান থেকে আসার পর আমাদের শাওনদা, আমাদের জামিল ভাই, আমাদের পাবেল ভাই, এনারা নাটক সিনেমায় অভিনয় শুরু করলেন। ফলাফল কি হলো? কি হলো? দারুণ দারুণ কিছু সিনেমা নাটক তৈরি হয়ে গেল। হ্যাঁ, সেই একই অনুষ্ঠান থেকে চ্যাম্পিয়ন হয়ে এসে আমাদের রনি ভাই হাসর উপস্থাপক হয়ে গেল। ফলাফল কি হলো? কি হলো? চেঞ্জ দ্য টপিক। তো টপিক চেঞ্জ করি। হ্যাঁ, আপনারা জানেন যে হাসো থেকে যাওয়ার পর আমার একটা চাকরি হয়েছিল। তো সেই চাকরি হওয়ার পর ছেলেদের যা হয়, বিয়ের একটু কথাবার্তা সব দিক থেকে জোরালো হয় আর কি। তোর বিয়ে কবে, তোর বিয়ে কবে, তোর বিয়ে কবে। তো সবাই যেভাবে পারে তোর বিয়ে কবে, বিয়ে কবে এরকম ফোর্স করে। কিন্তু সব থেকে মানে মানে আশ্চর্য রকমভাবে এসে এইটাকে কথা বলে সেটা হচ্ছে আমাদের এলাকার ভাবি। তো একবার আমি বাড়িতে গেছিলাম, আমার এক ভাবি এসে আমার বলতেছে, রিজু তো এখন চাকরি হয়ে গেছে, তোর বন্ধু ফরিদুরেরটা খাইলাম, তোর বন্ধু রায়হানেরটা খাইলাম, তোরটা কবে খাবো? তা আপনাদের দোয়া মাশাআল্লাহ আমি আমার ভাবিদের খাওয়াইছি, মানে বিয়ে। আর এই খাওয়া খাওয়াই কথাই যদি বলো, লুডো খেলার সময় তো সেটা আরো ভয়ঙ্কর। হ্যাঁ, সেই সূত্রে বলে রাখি, সুখবর দেই যে আমি অলরেডি বিয়ে করে ফেলছি, আমার বিয়ের 4 মাস হতে চলছে আর কি। আচ্ছা, হ্যাঁ, এখনো আমরা লিপে লিপ লাগায়া ঘুমাই আপনাদের দোয়ায়। তো এইটা আমি যখন তারেক ভাইকে বলছিলাম, তারেক ভাইকে আর কটা দিন ওয়েট কর, কিছুদিন পর হিপের সাথে হিপ লাগায়া ঘুমাবি। আমি বললাম তাতেও সমস্যা নাই, ইংলিশে একটা কথা আছে, হিপ হিপ হুররে। তাই বিবাহিত পুরুষ আর বাংলাদেশ ক্রিকেট খেলার কট্টর সমর্থক মানুষের মধ্যে সবসময় একটা কথাই মাথায় বাজে, কি কি আজ মনে হয় চান্স আছে। বিয়ের এই 4 মাসে আমি একটা জিনিস অনুধাবন করতে পারছি রনি ভাই। কি? সেটা হলো বউ জিনিসটা না অনেকটা ইলিশ মাছের মতন। বউ জিনিস অনেকটা ইলিশ মাছের মতন, খাইতে দুর্দান্ত স্বাদ, কিন্তু কাটায় ভর্তি। আমার রনি ভাই আমার সেদিন বলতেছে, কিরে তোর বিয়ে টিয়ে করলি, তোর ম্যারিড লাইফ কিরকম যাচ্ছে? আমি বললাম ভাই দুর্দান্ত, সকালবেলা দুজন উঠে একসাথে নাস্তা রাস্তা বানায় খাই। বাহ। এরপর আমি মনের সুখে থালা বাসনগুলো মাজি, তারপর আমার মনের সুখে নাচতে নাচতে হেলতে দুটো কাপড় চোপড়গুলো ধুই, তারপর এগুলো আমি রোদে শুকাই, তারপর আমি অফিসে যাই। অফিস থেকে এসে আমার যেটা খাইতে মন চায় সেটা আমি রান্না করি, আর ওর যেটা খাইতে মন চায় সেটাও আমি রান্না করি। তো রনি ভাই আপনার ম্যারিড লাইফ কেমন চলছে? তা আমারে বলে, রিজু রে বেশ যদি তো আমিও কম হই না, কিন্তু তোর মতো সাজায় গোছায় বলতে পারি না। আজকে হাসো সিজন 7 ওপেনিং হচ্ছে। 1 থেকে 7 অনেকগুলো পর্ব হয়ে গেল। তো এই এতগুলো পর্ব কন্টিনিউ করতে, এতগুলো এপিসোড কন্টিনিউ করতে সব থেকে বেশি পরিশ্রম করেন যে মানুষগুলো, তারা ডিরেক্টর। আমাদের ডিরেক্টরদের জন্য একটা হাততালি হয়ে যাক প্লিজ। আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাইয়ের অনেকদিন পর তার এক বন্ধুর সাথে দেখা। তো বন্ধু বলছে, কিরে জাহাঙ্গীর তুই নাকি টেলিভিশনে কাজ টাজ করিস, হ্যাঁ তো কোনোদিন তো তোকে টেলিভিশনে দেখলাম না, এ বলে ও বলে কাজ দেখ। তা বলছে দেখবি কেমনে, আমরা তো ক্যামেরার পেছনে কাজ করি। তা বন্ধু বলছে, ও বুঝছি, তাহলে সামনে আর মজা পাও না। এনারা যেরকম পরিশ্রম করে, এনাদের থেকেও বেশি পরিশ্রম করে একজন মানুষ, আমার আব্বা। আমার আব্বার বয়স 65 বছর, এবং এই 65 বছর বয়সে উনি কতটা পরিশ্রম করে একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। যে ওনার বয়স 65 আর আমার ছোট ভাইটার বয়স 3 মাস। তো যাই হোক, শেষ করি। হ্যাঁ, যেতে যেতে একটাই কথা বলি, যে হাসো যেহেতু শুরু হয়ে গেছে, সামনের এপিসোডগুলো দেখতে হবে আরও মজা নেওয়ার জন্য, এবং আরও মজা পেতে হলে হাসো দেখুন। ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক যেমন থাকে তুষার খানের ভুঁড়ি। এখানে হাড়ির খবর থেকে পেটের খবর পর্যন্ত বের করা হয়। ওকে, প্রথমে তুষার ভাই বলেন। রিজু তো মাঝখানে বিভিন্ন নাটকে অভিনয় করছিলে, এখন কি করিস? ও এত করি টুকটাক। ভেরি গুড, ভেরি গুড, যথারীতি অনেক সুন্দর হয়েছে। নাটকে কাজ করে যা, ভালো করবি, ভালো করিস, ভালো করবি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, শবনম ফারিয়া। আমার ভীষণ ভালো লেগেছে, এবং ওর পারফরমেন্স শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা টাইম আমরা হাসছিলাম, পুরোটা সময় আমরা অনেক এনজয় করেছি। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমিন ভাই, অনেকদিন পর আবার রিজুর সঙ্গে দেখা। সবচেয়ে মজার ব্যাপার কি, একজন শিল্পী তখনই সার্থক যখন তার নামটা সবার মুখে থাকে। যেমন এক নামে রিজু বললে আমরা ওকে চিনি, শাওন বললে ওকে চিনি, আরমান বললে চিনি, রনি বললে চিনি,
নিজের নামকে এস্টাবলিশ করা বিশাল কঠিন একটা কাজ, সেই কাজটা তুমি করতে পেরেছো। থ্যাংক ইউ স্যার। অ্যাজ এ স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে, ম্যান হিসাবে অসাধারণ, আর জঙ্গলি হিসাবে তো আরো বেশি অসাধারণ। একটা রিকোয়েস্ট থাকবে জাহাঙ্গীর ভাইয়ের কাছে, প্লিজ জঙ্গলি 1 সেকেন্ড আমরা দেখতে চাই যে কোনো একটা এপিসোড। উলালালা, ইলিশ মাছ আমার অনেক পছন্দের। আমিন ভাই বিশেষ করে এই নামটা কখনো ভুলতে পারবে না, কারণ এই যে নিজের নামকে স্ট্যাবলিশ করার জন্য রিজু কতবার ফোন দিয়েছে আমিন ভাইকে। তো আমিন ভাই একটা জবের খুব দরকার ছিল। একটু বলে রাখি, এই রিজু এই যে শুধু ফান করা, বিষয়টা শুধু ফান করায় সীমাবদ্ধ না, ও কিন্তু গভর্নমেন্ট জব একটা পেয়েছিল, সেটা তার ভাল লাগেনি, চেঞ্জ করে আবার আরেকটায়। আগে ছিল মনে হয় কিসে, বিদ্যুতে ছিল আগে, ওটা চেঞ্জ করেছো। কেন চেঞ্জ করলো? চেঞ্জ করলাম হচ্ছে লোডশেডিং, হয়তো মানুষ একটু গালিগালাজ করে। এখন আছো কিসে? এখন আছি খাদ্যে। খাদ্যে আছো, ওকে গুড। এখন তুষার স্যার একটু দেখা করেন। শুধু তুষার স্যার না, এখন বলে রাখি যে রিজু আগে আপনাদেরকে ফোন দিত, জাহাঙ্গীর ভাইকে ফোন দিত, এখন জাহাঙ্গীর ভাই এর সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখছে। দেখো এক বস্তা পাঠাই দিতে পারো। ওকে রিজু, অনেক অনেক ধন্যবাদ। ওকে, হাসো সিজন 1, 2, 3, 4, 5 পর্যন্ত এসেছি, আর এক ধাপ, তারপর 6, আর 7-এ আমরা তো খুঁজবো। তো সেই 6 থেকে ডেকে নেব 6-এর চ্যাম্পিয়ন রবিন হুড আসবে এবার। আসসালামু আলাইকুম জাজেস, ভালো? রাবার বিবাহিত আমিন ভাই, হাসো থেকে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়েছি, কি নাই আমার চরিত্র, চেহারা, গাড়ি, বাড়ি, জমি, এগুলা ছাড়া মোটামুটি সবই আছে। যাই হোক, চ্যাম্পিয়ন হওয়ার পরে বিয়ে করছি আলহামদুলিল্লাহ। আমার বউ কমেডিয়ান। তো মানুষ জিজ্ঞেস করে যে তোমার দাম্পত্য জীবন কেমন চলে, তো একটা ছোট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একদিন আমার বউ এসে আমার বলতেছে, জান চলো আজকে আমরা যন্ত্রণা শেয়ার করবো। আমি বললাম যন্ত্রণা কেমনে শেয়ার করে? তুমি দরজার চিপায় আঙ্গুল দিবা, আমি তোমার সাথে চিৎকার করব। হাসপাতালে এক পা ভাঙ্গা রোগী, পাশের বেডে 2 পা ভাঙ্গা ভদ্রলোককে জিজ্ঞাইতাছে, ভাই আপনার বউ কি 2টা? হাসো সিজন 6-এর গ্রুমিং হাউসে আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই ঘোষণা দিল যে এই সিজন 6-এ যার আচার ব্যবহার ভালো থাকবে, যে নিয়ম নীতি ভালোভাবে মেনটেন করবে, তাকে আমি 500 টাকা পুরস্কার দিব। আলহামদুলিল্লাহ খুশি হয়ে জাহাঙ্গীর ভাই ওই দিন আমার পুরস্কারটা দিয়ে দিছিল। আচার ব্যবহার ভালোর জন্য না, বুদ্ধি দেওয়ার জন্য। আমি জাহাঙ্গীর ভাই কইছিলাম, ভাই 500 করে দেওয়ার কি কাম, 200 হইলেই এনাফ। আমাদের সিজন 5-এর মাসুদ ভাই মোটামুটি 5, 6 এবার 7 পর্যন্ত আছে। জাহাঙ্গীর ভাইয়ের সাথে থাকতে থাকতে তারও অভ্যাসটা একটু যে বাজেট কমের মতো হয়ে গেছে আর কি। আজকে তাকে আমি সাইডে আসার পর তাকে ফোন দিলাম যে মাসুদ ভাই আপনি আসতেছেন? কোথায় আসতেছি? যে আসার সময় আমার জন্য এক বোতল পানি নিয়ে আসেন, খুব পিপাসা লাগছে। রবিন বিরিয়ানি চলবো? আমি আরে ভাই বিরিয়ানির কথা শুই নেই, মুখে পানি চলে আসছে। ওইটাই ঢুক গেলে খাইয়া ফেল, পানি খাওয়ার দরকার নেই। পারিয়াপু আইফোন ইউজ করেন? হ্যাঁ। যারা আইফোন ইউজ করে, আইফোন ইউজারদের জন্য আমার এত মায়া লাগে। কেন? তারা নিজেদের হেলথের কথা থেকে ব্যাটারির হেলথের কথা বেশি চিন্তা করে। আমাদের তুষার ভাই মোটামুটি অনেকগুলো সিজন থেকে আমাদের সাথে আছেন। সিজন আর শেষ সিজন যায়, তুষার ভাই ভাবে এইবার মনে হয় বাজেটটা একটু বাড়বে। তুষার ভাই ধৈর্য ধরে হাল ছাইরেন না, দেখবেন হাল একদিন আপনারা ছেড়ে চলে যাবে। চ্যাম্পিয়ন হওয়ার পরে মোটামুটি সব জায়গায় অনেক জায়গা থেকে বিজ্ঞাপন করার জন্য ডাক পাই। তো একদিন মুখের রং ফর্সা করে গিয়ে এরকম একটা ক্রিমের বিজ্ঞাপনের জন্য ডাক দিছে। তো আমি যে আজকে গেলাম, ভাই মুখের রং ফর্সা করার ক্রিমে সাইফুল ভাইয়ের মতো সুন্দর কারো ডাকবেন, আমারে ডাকছেন কেন?
আরে সস্তা ফেয়ারনেস কি মাখার পরে চেহারার অবস্থা কি হয় ওইটা দেখানোর জন্য তোরে আনছি। থ্যাংক ইউ। মানে সিজন 6 এর পর আবার যখন ওর পারফরমেন্স দেখছিলাম মনে হচ্ছে যে জাস্ট এই কয়েকদিন আগেই আমরা শেষ করেছিলাম, আবার ওকে পেলাম, মানে আবার সেই জায়গায় ফিরে এসেছি। ধার এখনো সেই রকম রয়েছে। একটা জোরে হাততালি ওর জন্য। ওকে আমিন ভাই, আপনি তো ভালো করেই মনে করতে পারছেন সেই রবি। হ্যাঁ, ওর সাথে প্রতিদিনই আমার কোথাও না কোথাও দেখা হয় কাজের জন্য। মানে ওর পারফরমেন্সের প্যাটার্নটা হচ্ছে অনেকটা তোমার মতো। তুমি যখন আগে পারফরমেন্স করতে আজ থেকে 10 বছর আগে, যে পারফরমেন্স শেষের পর তুমি একদম বিনয়ী হয়ে যেতে, ওরকমই। এবং ওর পারফরমেন্সের মধ্যে সবচেয়ে বড় যেটা গুণ হচ্ছে সেটা হচ্ছে কোনো অতিরঞ্জিত কিছু নেই। ও নিজের মতন করে স্বাভাবিক বলেছে, ও নিজের জীবন থেকে বলে যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ। এবং ওর কাজের প্রতি অনেক ডেডিকেশন আছে, কারণ ও যেবার চ্যাম্পিয়ন হয়েছিল আমার মনে আছে, ওর পরীক্ষা চলছিল ভার্সিটিতে, এবং পরীক্ষার ফাঁকে একদিনের মধ্যে শর্ট একটা লিভ ছিল, সেই লিফে সকালবেলা এসে আবার বিকালবেলা চলে গিয়েছিল। যাদের কাজের প্রতি এরকম ভালোবাসা থাকে না, সে কাজটাকে একদিন টপ লেভেলে নিবেই নিবে। শবনম ফারিয়া আজকে প্রথম দেখলাম এবং ওর বউ তো বলেই গেছে শনির দশা কেটে গেছে, ওটার পারফরমেন্স দেখেই বোঝা যাচ্ছে। সো কংগ্রাচুলেশনস বিয়ের জন্য। দুজনের পারফরমেন্সই খুব ভালো ছিল। আমি জানি না এটা কি ওর এফেক্ট নাকি এত ভালো হচ্ছে নাকি আগে থেকেই ভালো ছিল সেটা আমি জানি না, বাট খুব ভালো ছিল। চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন, অনেক ভালো ছিল ওটা। ওকে, একে কিন্তু দেখলে কেউ মানে মনে করবে যে সিম্পল একটা ছেলে, ও কি বলবে, যে দেখে বুঝতে পারবে, যে বুঝে যে ওর পারফরমেন্সটা আসলে কোন লেভেলে। সে বিয়েই করে ফেলেছে, সেই বলুক কেমন হয়েছে। একটু এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, একটা জোরে হাত তালি দিন। ওর পারফরমেন্স কেমন একটু বলো। ওর পারফরমেন্স অনেক ভালো, সবসময়ই ছিল। সিজন 6 থেকে এই যে বিয়ে করে ফেলছি। সিজন 6 থেকেই তুমি আগে থেকে জানতে? না, চ্যাম্পিয়ন হওয়ার পর না বিয়ে করছি, তখন বুঝছি না চ্যাম্পিয়ন হয়েছে তার মানে পারফরমেন্স তো ভালোই হবে। ওকে, কোন আঙ্গুলে তুমি চিপাটা দিছো সেটা দেখতে চাই। কোন আঙ্গুলের ভাই? আঙ্গুল পরিষ্কার। আর দিবি দরজার আঙ্গুলে। ওকে, এই দম্পতির জন্য একটা জোরে হাততালি। আচ্ছা, রবিনের পিঠে নাকি খুন্তির ছ্যাঁকা আছে, আমাদের অনেকে দেখছে। ওটাই না, কখনোই না। সুখে আছো দুজন? ভালো আছো? আলহামদুলিল্লাহ। ওকে, বলে রাখি যে হাসো সিজন 6 এর এই দুজন পারফর্মার ছিল এবং তারা একে অপরকে পছন্দ করে, তাদের বাসায় তারা জানায় এবং তারপর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। একটা জোরে হাততালি তাদের জন্য। পরিবারের বিষয়টা আমি নিজে থেকে বলছি, এটা দুজনের জন্য শুভকামনা। আমাদের এই গ্রুমাররা বিচারক হিসেবে ছিলেন, সেই সাথে ছিলেন অতিথি বিচারক। সবাই মিলে হাজার হাজার প্রতিযোগীর মাঝ থেকে আমরা কিছু পারফর্মার খুঁজে পেয়েছি যারা ছিল দুর্দান্ত। কেমন ছিল সেই অডিশন, চলুন দেখে নিই। সবগুলাই মোটামুটি দেখা হয়েছে। নায়িকা হতে চাও? আমার ছেলে, সরি হয় না, এটা তো মেয়ে। খালি বলতে যাবো, তাহলে যাও, দাঁড়ায় আসো কেন? তোমার জন্য তো জ্যামটা লাগে। লিয়ালু তো শুটের মধ্যে গেলু কে? আমি নাচতেছি, সে নাচতেছে, আমরা সবাই নাচতেছি। এক্সকিউজ মি, মাথা সরাবে নাকি স্যান্ডেল খুলে মারবো? এরপর পুলিশে বলতেছে আমার তাড়াতাড়ি নিয়ে যান। আমি ওর চেয়ে ভালো মুরগি পেয়ে গেছি। নিকোষ কালো এই আধারে। তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেলবে না তো। কি সুন্দরী, যাইবা নাকি আমার সাথে? লাভ ইউ।
মরলো না, তুমি আমার হয়ে যাও জান। অ্যান্টেনা সহ আসছে নাকি অ্যান্টেনা ছাড়া আসছে? তুমি অত বছর বেঁচে থাকো। তো উনি রক্ত দিয়ে 4 লাইনের একটা চিঠি লিখছে। একটা ঘন্টা থাকতে পারলো ওই লাল জামা পরা মেয়েটার সাথে সেটিং করে ফেলবে। পারফর্মাররা তো দুর্দান্ত, তাদের এই অডিশন কন্টেন্ট দেখেই আমরা বুঝতে পেরেছি এই মঞ্চে আগামী পর্ব থেকে চূড়ান্ত ফাইট হতে চলেছে। সেগুলো দেখব, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের এই ওপেনিং শুরু করতে হবে। কে শুরু করবে? কে আনুষ্ঠানিকভাবে শুরু করবে? কে? আমাদের ডাটির গুরু, এই প্রোগ্রামের যিনি ডিরেক্টর, একসাথে দুইজন, তা আবার আসছেন আমাদের সম্মানিত দুইজন ডিরেক্টর জাহাঙ্গীর চৌধুরী এবং কাজী মোস্তফা। প্লিজ ওয়েলকাম। কাজী মোস্তফা ভাই প্লিজ যদি কিছু বলেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই এনটিভি পরিচালনা পর্ষদকে এবং মার্সেল পরিবারকে, যে আমাদের দুই ভাইকে এমন একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়ার জন্য, এবং পাশে যে জাজরা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং গ্রুমার টিম, রাবার ব্যান্ড, পুরো টিমকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে 6-এর মতো এবারেও আশা করি যে সাপোর্ট দিবেন এবং আমরা দর্শকদেরকে একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সিজন 5 থেকে আমরা মঞ্চের যে লুকটা দেওয়ার চেষ্টা করেছি, সিজন 5, সিজন 6 যারা দেখেছে এবং এবার যারা সিজন 7 দেখছেন তারা বলতে পারবেন যে সেটে অসাধারণ একটা লুক আমরা আনার চেষ্টা করি। সেট শুধু তো সুন্দর হলেই হবে না, মানে আমি ইনফ্রাস্ট্রাকচারটা সুন্দর করলাম, তাতে কি হবে? লাগবে হচ্ছে দারুণ সব বুদ্ধিমান মানুষ, যাদের দ্বারা এই হাসো মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হবে, অনেক দুর্দান্ত হবে পারফরমেন্স সবাই। তো সেই জন্য আছে আমাদের সব ট্যালেন্টেড গ্রুমার, আমাদের ট্যালেন্টেড মিউজিক টিম, পুরো রাবার ব্যান্ড, এবং সবচেয়ে বড় যে কাজটি করবে সেটি হচ্ছে বিচার কার্য। আর একটা আমাদের সবচেয়ে ট্যালেন্টেড, মানে এর চেয়ে বেশি ট্যালেন্ট আর কেউ হইতেই পারে না, সে হচ্ছে আমাদের রনি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা যাদেরকে দেখব, দর্শক যাদেরকে দেখবে, এবার আমি মনে করি যে আমরা সিজন 6-এর চেয়েও এবার আমি আরও কিছু ট্যালেন্ট পেয়েছি, যারা এই মঞ্চে তাদের পারফরমেন্স দেখাবে আগামী পর্ব থেকে। আমি একটু জাস্ট একটু ছোট্ট করে বলি যে জাহাঙ্গীর ভাই শুরুতেই মঞ্চের দিকে গুরুত্ব দিয়েছে, মঞ্চটা সুন্দর করেছে, কারণ তিনি নিচে একজন মঞ্চ অভিনেতা ছিলেন, তো সে কারণে তার মঞ্চের প্রতি ভালো লাগা। এবং তারাকে বলি যে উনি বলেছেন যে বুদ্ধিমান গ্রুমার, যে সবচেয়ে বুদ্ধিমান যারা তাদের গ্রুমার হিসেবে নিয়োগ দিয়েছেন বিচারক, এবং আমাকেও ট্যালেন্টেড বলেছেন। আমি বলবো যে আমাদের এই গোটা অনুষ্ঠানের সবচেয়ে ট্যালেন্টেড পার্সন যিনি, তিনি হচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই, কারণ ওই লেভেলের বুদ্ধি না থাকলে এত কম টাকায় আমাদের ম্যানেজ করতে পারতাম। ওকে, আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করব। এবার এই যে বুদ্ধিমান যাদেরকে বলা হলো, সেই আমাদের মেন্টর এবং যারা আজকে গেস্ট হিসেবে পারফরমেন্স করেছে, সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাই। ওকে, ওকে, আমাদের মেন্টররা চলে এসছে, কিন্তু এরপর তাকে ডেকে নেবার পালা। এই যে আমাদের মেন্টরদের দারুণ লাগছে, আমাদের কস্টিউম স্পন্সর টাসেলো থেকে দুইজন অতিথি এসছেন, আমি একটু তাদেরকেও ডেকে নিতে চাই। প্লিজ আপনারা একটু আমাদের সাথে একটু আমাদের দলে যোগ দেবেন, প্লিজ ওয়েলকাম। আমরা মার্সেলের প্রতি অনেক কৃতজ্ঞ। মার্সেলের একজন অতিথি রয়েছেন, মার্সেলের ব্র্যান্ড ম্যানেজার আমাদের আজকের অতিথি, প্লিজ চলে আসুন আপনি। ওকে, আমরা সবাই চলে এসেছি, এবার আমাদের প্রিয় মানুষদের ডেকে নেবার পালা। এই তিনজন যোগ্য বিচারক যারা দায়িত্ব পালন করবেন পুরো সিজন জুড়ে এবং পুরস্কার তুলে দেবেন যে হবে চ্যাম্পিয়ন তার হাতে। আমি তিনজন বিচারককে আসবার জন্য অনুরোধ করছি। ওকে, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে,
সারা বাংলাদেশে পারফর্মার খোঁজা হয়েছে, তাদের ট্রেনিং চলছে, সব কিছু রেডি। আনুষ্ঠানিকভাবে হাস্য সিজন 7-এর উদ্বোধন ঘোষণা করবেন মার্সেলের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। ধন্যবাদ রনি। সময় নষ্ট না করি সিজন 7 সফল হোক সে উপলক্ষে সবার দোয়া কামনা করছি এবং সেই সাথে সাথে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।